হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের করাবো লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ। তোমরা যে সকল ছাত্রছাত্রী এবছর ক্লাস 10-এ পড়ো তাদের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো এটি। তোমরা মন দিয়ে ক্লাসটি দেখো। যদি ক্লাসের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়া। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসে সবার প্রথমে আমি আলোচনা করব এই লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ বলতে কী বোঝায়। তার জন্য তোমরা বোর্ডে দেখো, এই চিত্রটার দিকে ভালো করে লক্ষ্য করো। এই ধরনের কোনো চিত্রকেই কিন্তু আমি এই লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ বলবো। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের শঙ্কু কিভাবে গঠিত হয়। তার জন্য আমি কি করেছি দেখো, একটি কাগজ থেকে এরকম একটি বৃত্তাকার অংশ কেটে নিয়েছি। এইবার এটি হলো বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র থেকে এই যে বৃত্তটি, বৃত্তের এই অংশটি আমি একটি কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার আমি এইটাকে যদি এইভাবে জুড়ে দিই তাহলে দেখো এখানে যে চিত্রটি তুমি পাবে, এই চিত্রকে আমরা কি বলবো, লম্ববৃত্তাকার শঙ্কু। এবং এর যে চিত্র সেটা কিন্তু এই টাইপের একটি চিত্র গঠিত হয়েছে, যার এখানে দেখো একটি বৃত্ত রয়েছে, যেটা এখানে এই হচ্ছে সেই বৃত্তটি, আর এই হচ্ছে একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে এই শঙ্কুটি গঠন হয়েছে। এই পয়েন্টটাকে বলা হয় এই শঙ্কুর শীর্ষবিন্দু। এই যে সেই পয়েন্টটি হলো এখানে এইটা। তাহলে এই যে পয়েন্ট, এটাকে আমরা কি বলবো, এই যে লম্ববৃত্তাকার যে শঙ্কু তার শীর্ষবিন্দু। আর এই হচ্ছে বৃত্ত, যেটা হচ্ছে এই শঙ্কুর ভূমিতল। তাহলে শঙ্কুটির ভূমিতলটা কি, একটি বৃত্ত। তাহলে এই ধরনের কোনো চিত্রকে আমরা কি বলবো, লম্ববৃত্তাকার শঙ্কু। এই ধরনের চিত্র তোমরা কোথায় দেখতে পাও? এই ধরনের চিত্র দেখো, তোমরা প্রত্যেকে আইসক্রিম খেয়েছো। আইসক্রিমের কোণ, আইসক্রিমের কোণটা কীরকম হয়, এই টাইপেরই হয়। এর মধ্যে আইসক্রিমগুলো রাখা থাকে। তাহলে এই যে আইসক্রিমের যে কোণ, এটাকেও কিন্তু আমি লম্ববৃত্তাকার শঙ্কু বলতে পারি। এছাড়া বার্থডে ক্যাপ, মানে জন্মদিনের যে টুপি তোমরা পরো, এই ধরনের যে টুপি, সেটাও কিন্তু এই লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির হয়। তাহলে দেখো, এই যে আমরা এই লম্ববৃত্তাকার শঙ্কুটি পেলাম, তাহলে এই যে পয়েন্ট, এটাকে আমি কি বলেছিলাম, যে শঙ্কুটির শীর্ষবিন্দু। সেই শীর্ষবিন্দুকে নাম দিলাম এ। আর এই যে ভূমিতল, সেটা কিন্তু একটি বৃত্তাকার আকৃতির। তাহলে এই যে বৃত্ত, তার যে কেন্দ্র, সেই কেন্দ্রটির নাম দিলাম হলো বি। তাহলে এই যে শঙ্কুর শীর্ষ থেকে ভূমিতলটি যে বৃত্ত, তার যে কেন্দ্র, এটাকে জুড়ে দিলে যে এবি, এই এবিটাকে বলা হয় এই শঙ্কুর উচ্চতা। এটা তোমরা মনে রাখবে। তাহলে শঙ্কুটির উচ্চতা এখানে কি হলো, উচ্চতা বলতে এখানে এবিকে বোঝানো হয়। তাহলে এই এবিটাকে আমি ধরে নিলাম এইচ, অর্থাৎ এই উচ্চতা যেটা, সেটাকে কত ধরলাম, এইচ। তাহলে এইচ হচ্ছে এখানে শঙ্কুটির হাইট বা উচ্চতা। এইবার এই যে ভূমিতল, এই ভূমিতলটাকে যদি বি থেকে এই পয়েন্টটাকে জুড়ে দিই, অর্থাৎ বিসি, এই বিসিকে বলবো এই ভূমির ব্যাসার্ধ। তাহলে এই যে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, সেটাকে আমি কত ধরলাম, সেটাকে আমি ধরে নিচ্ছি আর। তাহলে ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু ধরলাম, ভূমির ব্যাসার্ধ সেটা ইকুয়াল টু হলো আর। আচ্ছা, এই যে এসি, এই এসিটাকে বলা হয় এই যে শঙ্কুর তির্যক উচ্চতা। কি বলবো, শঙ্কুর তির্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট। এই তির্যক উচ্চতাকে আমি ধরে নিলাম ধরো এল। তাহলে এটাকে আমি ধরে নিলাম এল। তাহলে তুমি দেখো, এদিকে খেয়াল করো, এই যে শঙ্কু, তার এইখানে একটি সমকোণী ত্রিভুজ গঠন হয়েছে। কারণ আমি এখান থেকে এর উপর লম্ব টেনেছি, অর্থাৎ এইটা হচ্ছে এখানে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা উচ্চতা, এটা ভূমি, এটা হচ্ছে তার অতিভুজ। ঠিক আছে, হাইট, বেস এবং হাইপোটেনিয়াস। তাহলে এই এইচ, আর এবং এল, এদের মধ্যে একটা সম্পর্ক এখানে গঠন করা যায়, কারণ এইটা একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। যে পিথাগোরাসের সূত্রটি কি, যে কোনো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার ইকুয়াল টু হয় অতিভুজের স্কোয়ার, অর্থাৎ হাইটের স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াসের স্কোয়ার হয়। তাহলে সেটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে হাইট মানে হচ্ছে এইচ, তাহলে হাইটের স্কোয়ার মানে এইচের স্কোয়ার, প্লাস বেস মানে ভূমি মানে আর স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, অতিভুজের স্কোয়ার। অতিভুজটা এখানে আছে এল, এল এর স্কোয়ার। তাহলে এইখানে এইচ, আর এবং এল, এদের মধ্যে একটা সম্পর্ক কি পেলাম, যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে রিলেশান, এই রিলেশান দিয়ে তুমি কি করতে পারবে, ধরো একটা শঙ্কুর হাইট দেওয়া আছে, বেস দেওয়া আছে, মানে উচ্চতা দেওয়া আছে এবং ভূমি দেওয়া আছে, মানে ভূমিতলের যে ব্যাসার্ধ সেটা দেওয়া আছে।
একটা শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলে ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, ধরো তোমাকে এখানে বললো যে শঙ্কুটির তির্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট কত নির্ণয় করতে বললো, তখন তুমি এই সূত্রটাকে অ্যাপ্লাই করে সেখানে এইচ এবং আর এর জায়গায় ভ্যালুটাকে বসিয়ে এল এর মানটা নির্ণয় করতে পারবে। অথবা ধরো বলে দিল যে শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের মান দিয়ে দিল, শঙ্কুর তির্যক উচ্চতা দিয়ে দিল, তোমাকে শঙ্কুটির হাইট মানে উচ্চতা নির্ণয় করতে বলেছে, সেটাও তুমি এখানে বসিয়ে এখান থেকে এইচ স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এইচ এর মানটা তুমি ওখান থেকে কিন্তু নির্ণয় করতে পারবে। অর্থাৎ এই যে তিনটের মধ্যে যে কোনো যদি দুটো দিয়ে দেওয়া থাকে তাহলে অপরটা কিন্তু তুমি নির্ণয় করতে পারবে। আচ্ছা, এবার আমি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলকে আমরা কার্ভ সারফেস এরিয়াও বলে থাকি। তাহলে কিভাবে একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করছি সেটা তোমরা ভালো করে খেয়াল করো। এই ধরো যে শঙ্কুটি আমি গঠন করেছিলাম সেটি হলো এই যে, তাহলে এই শঙ্কুর পার্শ্বতল বলতে কি বোঝায়, শঙ্কুটির এই যে অংশটি, এই অংশটিকে বলা হয় একটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। তো এই যে অংশটিকে আমরা কি বলছি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এইবার যদি আমি শঙ্কুটাকে খুলে দিই, তাহলে দেখো এই যে পার্শ্বতল যেটা ছিল সেটা কিন্তু এই বৃত্তের এই অংশটির ক্ষেত্রফলের সাথে ইকুয়াল হয়ে গেল। তাহলে এটা কি ছিল, একটা বৃত্তের এই অংশটিকে কেটে দেওয়ার পর যে অংশটি পড়ে রইল সেই অংশটির যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কার সাথে ইকুয়াল হয়েছে, শঙ্কুর এই হচ্ছে শঙ্কুটি তার পার্শ্বতলের সাথে ইকুয়াল হয়েছে। তাহলে যদি আমি এই বৃত্তের এই টোটাল যে বৃত্তের তার এই অংশটার ক্ষেত্রফল যদি নির্ণয় করতে পারি, সেটাই হবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এই যে বৃত্তটি সেটা কিন্তু ছবিতে তুমি দেখো এই যে অংশটি, ঠিক আছে, এই অংশটি হচ্ছে এই বৃত্ত, আর এই বৃত্তের এই অংশটিকে যদি জুড়ে দিই তাহলে এই টোটাল বৃত্তটি কমপ্লিট হলো। তাহলে এই যে অংশটা সেটা হচ্ছে এই অংশটির সাথে সমান। এইভাবে আমি ছবিটা এঁকেছি। আর এখানে যে ছবিটি দেখছো, যে শঙ্কুটির আমি পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করব, সেই শঙ্কুর এই যে ভূমিতলটি যে বৃত্ত, সেই বৃত্তটি হলো এটাকে আমি আলাদা করে এঁকেছি। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, যে ব্যাসার্ধ বিসি হচ্ছে এখানে এটা, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই যে বৃত্তের এই যে অংশটা, অর্থাৎ যেটাকে আমরা বৃত্তের পরিধি বলি, এটাকে আমরা কি বলি, বৃত্তের পরিধি। তাহলে যে বৃত্তের ব্যাসার্ধ আর তার পরিধি কি হয়, 2πr। আবার দেখো এই যে বৃত্তের যে অংশটা মানে এই অংশটি হলো এটি, তাহলে এটিকে যদি আমি এইভাবে জুড়ে দিই তাহলে শঙ্কু তৈরি হয়, অর্থাৎ এই শঙ্কুটি হলো এই শঙ্কুটি। তাহলে এই যে শঙ্কুটির এটি হলো তির্যক উচ্চতা, যেটাকে আমরা কি বলি, এল। তাহলে এই তির্যক উচ্চতা কোনটা, এই হচ্ছে এল বা এই এল, এগুলো হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে এই তির্যক উচ্চতাটা এল এর সাথে সমান হয়েছে, তাহলে এটাকে আমি এল বলতে পারি। এল আমি এখানে কোনটাকে বলবো, এই হচ্ছে এল। তাহলে এবার তুমি এটাকে খুলে দাও, তাহলে খুলে দিলে এটা কি হয়ে গেল, এটা এল হয়ে গেল। বোঝা গেছে, এই ছিল শঙ্কু, এই শঙ্কুর এটা ছিল তির্যক উচ্চতা, যেটাকে আমি এই যে এসি নাম দিয়েছি, যেটাকে ধরে নিয়েছি এল। তাহলে এই হচ্ছে তির্যক উচ্চতা, যেটাকে আমি এল দিলাম। এবার এই শঙ্কুটাকে যদি খুলে দিই তাহলে সেই এল কোনটা হলো, এটাকে বলতে পারি এল বা এটাকে বলতে পারি এল, এগুলো তো ইকুয়াল। তাহলে এগুলো হচ্ছে এল। তাহলে সেটাই আমি নাম দিলাম যে এই যে অংশটি এটা কি হলো, এই বৃত্তটি হচ্ছে এই অংশের সাথে ইকুয়াল হলো, তাহলে এই অংশটা বলতে এখানে এটাকে বোঝাচ্ছে, তাহলে এটা কি হলো, এল। ঠিক আছে, আচ্ছা, আর এই বিসি ছিল আর, তাহলে এটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে যে বৃত্তের ব্যাসার্ধ আর তার পরিধি হচ্ছে 2πr, তাই তো, এটা আমরা শিখেছি। আবার এই যে বৃত্তটা মানে এই বৃত্তটাকে যদি কমপ্লিট করে দেয় এইভাবে, তাহলে এই হচ্ছে সেই বৃত্তটি, তাহলে এটি হলো সেই বৃত্তের ব্যাসার্ধ যেটা এল এর সাথে ইকুয়াল। তাহলে যার ব্যাসার্ধ এল তার পরিধি ইকুয়াল টু কত হলো, 2πl। এখানে লিখলাম যার ব্যাসার্ধ আর তার পরিধি হচ্ছে 2πr, আর যার ব্যাসার্ধ এল তার পরিধি হচ্ছে 2πl। বোঝা গেল। তাহলে এখন আমাকে এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে তুমি দেখো এই যে পুরো বৃত্তটা, অর্থাৎ এটাকে যদি জুড়ে দেওয়া যায়, তাহলে এই যে পুরো যে অংশটা, এই যে বৃত্ত, সেই বৃত্তের কি ক্ষেত্রফল কি হলো, এই পুরো অংশ যে বৃত্ত তার ব্যাসার্ধ কত আছে, এল। তাহলে এই টোটাল যে বৃত্ত মানে এই যে বৃত্ত তার ক্ষেত্রফল কি হবে, এই টোটাল এই অংশটার এই ক্ষেত্রফলটা হবে পাই ইন্টু এল স্কোয়ার, কারণ ব্যাসার্ধ এল, তাই ক্ষেত্রফল কত হলো, পাই এল স্কোয়ার। বোঝা গেছে। তাহলে দেখো এই পাই এল স্কোয়ার কার ক্ষেত্রফল, যে বৃত্তের পরিধি 2πl,
অর্থাৎ যার পরিধি 2πl তার ক্ষেত্রফল হলো πl²। ক্লিয়ার? এবার আমি লিখতে পারি যার পরিধি 1 ইউনিট তার ক্ষেত্রফল তাহলে কী হবে? এখানে ঐকিক নিয়ম অ্যাপ্লাই করছি, বোঝা গেল? যার পরিধি 2πl তার ক্ষেত্রফল πl², যার পরিধি 1 ইউনিট তার ক্ষেত্রফল πl²/2πl। আচ্ছা, এবার দেখো এই যে অংশটা আমি নির্ণয় করব, মানে এই যে বৃত্তটা, এই ক্ষেত্রফলটা আমার দরকার। তাহলে এই ক্ষেত্রফলটা দরকার হলে আমাকে এই পরিধিটা জানতে হবে। পুরোটার পরিধি ছিল কত? পুরোটা ছিল হচ্ছে 2πl, কিন্তু আমাকে এখন এই অংশটা কত, মানে এই অংশের পরিধি কত, এই দৈর্ঘ্যটা আমাকে জানতে হবে। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে আমি যখন শঙ্কুটা গঠন করছি, তাহলে শঙ্কুর নিচে যে বৃত্তটা এসছে, এই যে বৃত্তটা এসছে, সেই বৃত্তের যে পরিধি, এই পরিধিটা কার সাথে সমান হচ্ছে? এই অংশটার সাথে, এই অংশটার সাথে সমান হচ্ছে। তাহলে এই অংশটা কত সেটা জানতে গেলে এই যে শঙ্কুটি, তার এই যে ভূমিতলটা একটা বৃত্ত, সেই ভূমিতলের পরিধিটা জানতে হবে, তাই তো? সেই ভূমিতলের পরিধি। তাহলে এই যে শঙ্কুর ভূমিতল যে বৃত্ত, সেই বৃত্তটি হচ্ছে এটা, এবং সেই বৃত্তের পরিধি কত আছে? 2πr, তাই তো? সেই বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তাহলে যার পরিধি 2πr তার ক্ষেত্রফল কত হবে? তাই তো? আমাকে তো দরকার কি, এইটা হচ্ছে এমন একটা বৃত্ত, সেটা হচ্ছে এইটা, এবং এই বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তাহলে এটা যদি 2πr হয়, তাহলে এই অংশটাও তো 2πr হয়ে গেল। তাহলে এই অংশের ক্ষেত্রফল কত? তাহলে 2πr যার পরিধি তার ক্ষেত্রফল কত হবে? πl²/2πl × 2πr। এটা তোমরা বুঝতে পেরেছো কি করলাম? প্রথমে কি লিখলাম? যার পরিধি 2πl মানে পুরোটা, মানে এই বৃত্তটা, তার ক্ষেত্রফল কত? যার পরিধি 2πl বলতে পুরোটা, এই অংশটাকে বোঝাচ্ছে। তাহলে তার ক্ষেত্রফল মানে এটা। তাহলে যার পরিধি 2πl তার ক্ষেত্রফল হচ্ছে πl², এটা আমরা জানি, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πl²। তাহলে যার পরিধি 1 একক তার ক্ষেত্রফল কত? ঐকিক নিয়ম। তাহলে যার পরিধি এই পরিধিটা কত? এইটুকু হচ্ছে 2πr। কেন 2πr? কারণ এটাকে নিয়ে এই যে শঙ্কু তৈরি করেছি, শঙ্কুর এই যে ভূমিতল যে বৃত্ত, সেটা হচ্ছে এইটা, এর পরিধি 2πr। তাহলে এই পরিধি যদি 2πr হয়, এটাকে খুলেই তো এটা পেয়েছি, তাহলে এটাও কত হবে? 2πrই হবে। তাহলে এই 2πr যার পরিধি তার ক্ষেত্রফল কত হবে? এই যে 2πr যার পরিধি তার ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে এটা ইকুয়াল টু কী হলো? দেখো আমি এখান থেকে ক্যালকুলেশন করি, কী বার করি। 2π কেটে গেল, উপর নিচ থেকে একটা এল কেটে যাবে। তাহলে এখানে l² ছিল, এখানে l ছিল, একটা এল কেটে গেলে এখানে পাই, এখানে একটা এল থাকলো, এখানে একটা আর থাকলো, তার মানে πrl। এটি কি? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হলো? πrl। এবার ক্ষেত্রফলের একক কি হয়? বর্গ একক। তাহলে তোমরা কি শিখলে? যে একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সেটা কি হলো? πrl বর্গ একক। ঠিক আছে? এবার আমি নির্ণয় করব কোনো একটা শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল বলতে কি বোঝায়। তাহলে সমগ্রতল, ধরো একটি শঙ্কু, এই শঙ্কুর সমগ্রতল বলতে কি বোঝাবে? সমগ্রতল বলতে এই পার্শ্বতলটাকে বোঝাবে, এবং এই যে ভূমিতল, এই ভূমিতলটা যদি বদ্ধ থাকে, অর্থাৎ শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কখন নির্ণয় করছি? যখন এটি একটি নিরেট শঙ্কু হচ্ছে, অর্থাৎ এই জায়গাটা বদ্ধ। তাহলে এই ধরনের শঙ্কুর ক্ষেত্রে সমগ্রতল বলতে বোঝাবে এই পার্শ্বতল প্লাস এই ভূমির যে ক্ষেত্রফল, তাই তো? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত পেয়েছি? পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি πrl বর্গ একক। তার সাথে ভূমির ক্ষেত্রফলটাকে যদি জুড়ে দিই, তাহলে ভূমিটা একটা বৃত্ত, সেক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল কি হবে? এই যে ভূমিতল যে বৃত্ত, তার ব্যাসার্ধ কিন্তু r, তাহলে তার ক্ষেত্রফল হবে πr²। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হলো? πrl প্লাস πr²। এটাকে তুমি এইভাবে লিখতে পারো, এখান থেকে πr যদি কমন নিয়ে নাও, তাহলে এখানে থাকবে l প্লাস এখানে থাকবে r, এত বর্গ একক। ঠিক আছে? এটি হচ্ছে একটি শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। কখন? যদি শঙ্কুটা নিরেট হয়। যদি শঙ্কুটা এরকম ফাঁপা থাকে, মানে এই জায়গাটায় ফাঁপা, কিছু নেই, নিরেট নয়, তাহলে তখন কিন্তু এই ধরনের শঙ্কুর সমগ্রতল বলতে শুধু এই পার্শ্বতলটাকেই বুঝবে। সমগ্রতলের ক্ষেত্রফল বলতে কি বোঝাবে?
এই পার্শ্বতলটা, কারণ এই জায়গাটা তখন ফাঁপা। এই জায়গাটা যদি নিরেট থাকে তখন পার্শ্বতল প্লাস ভূমিতল এই দুটো তল মিলে একটা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল গঠন হবে। এবার আমি একটি শঙ্কুর আয়তন নির্ণয় করব। একটা শঙ্কুর আয়তন বা ভলিউম বলতে কি বোঝায়, ধরো এই হচ্ছে একটি শঙ্কু, তাহলে এর ভেতরে যে স্পেস আছে মানে এর মধ্যে তুমি কি পরিমাণ তরল এখানে তুমি রাখতে পারবে সেটাই হবে তার আয়তন। ঠিক আছে, এর মধ্যে কি পরিমাণ স্পেস ভেতরে রয়েছে সেটাই হচ্ছে একটা শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তন কি হবে? দেখো একটা জিনিস দেখো, শঙ্কুর আয়তন নির্ণয় করবার জন্য এই ছবিটার দিকে তোমরা ভালো করে খেয়াল করো। এই শঙ্কুর সাথে একই উচ্চতা বিশিষ্ট একটি চোঙ নিলাম বা সিলিন্ডার, চোঙ বা সিলিন্ডার নেওয়া হলো, যার শঙ্কুর সাথে কি সম্পর্ক, যে শঙ্কুর যে উচ্চতা এই চোঙটিরও একই উচ্চতা, এবং শঙ্কুর যে ভূমিতল, এই ভূমিতল যে বৃত্ত, চোঙেরও ভূমিতল একই বৃত্ত। ঠিক আছে, তাহলে একই ভূমিতল বিশিষ্ট এবং একই উচ্চতা বিশিষ্ট একটি চোঙ এবং একটি শঙ্কু নেওয়া হলো। ঠিক আছে, তাহলে এর আগে আমরা লম্ববৃত্তাকার চোঙ এই চ্যাপ্টারে শিখেছি যে একটা চোঙের আয়তন কি হয়, একটি চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ। তাহলে একই উচ্চতা বিশিষ্ট এবং একই ভূমিতলের মধ্যে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আছে এবং একটি চোঙে আছে। তাহলে এই চোঙ এবং শঙ্কুর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কীরকম, এই চোঙের যে আয়তন, এই আয়তনের 1/3 হয় এই শঙ্কুর আয়তন। ঠিক আছে, তাহলে চোঙের আয়তন কি হয়েছে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে শঙ্কুটির এই যে শঙ্কুটি তার আয়তন হবে চোঙের আয়তনের 1/3, অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক। তাহলে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তোমরা প্রত্যেকে বাড়িতে একটা কাজ করবে, এরকম একটি শঙ্কু নিজে তৈরি করবে। শঙ্কু তৈরি করবার পর এই শঙ্কুর যে ভূমিতল যে বৃত্তটি দেখতে পাচ্ছ, এই বৃত্তের সাথে সমান করে একটি চোঙ তৈরি করবে, যে চোঙের ভূমিতলটাও এই বৃত্তের সাথেই সমান হচ্ছে। এই শঙ্কুর যে উচ্চতা, এই উচ্চতাটা হচ্ছে এই চোঙের উচ্চতার সাথে সমান। এরকমভাবে একই উচ্চতা এবং একই ভূমিতল বিশিষ্ট একটি শঙ্কু এবং একটি চোঙ তৈরি করবে। এবার চোঙ তৈরি করবার পর এই শঙ্কুর এই অংশটা কোনো একটা বস্তু বা একটা কাজ করতে পারো, বাড়িতে প্রত্যেকের চাল থাকে, তাহলে এই অংশে তুমি চাল নিলে, এটাকে ভরাট করে তুমি চাল নিলে, এবার এই চালটাকে তুমি ওই শঙ্কুর মধ্যে ভরবে। তখন তুমি দেখতে পারবে যে তুমি ঠিক এর 3 বার, এই অংশটাকে যদি তুমি 3 বার ভরাট করো এবং সেই 3 বার যদি ওই চোঙের মধ্যে ভরো, তখন দেখবে যে ওই চোঙটাও কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাই আমি বলতে পারি কি, যে ওই যে চোঙ, সেই চোঙের আয়তনটা কি, এর 3 গুণ। তাহলে এর আয়তনটা কি হবে, ওই চোঙের 1/3 সমান, তাই তো। তো সেটাই আমি লিখেছি যে শঙ্কুর আয়তন হবে চোঙের আয়তনের 1/3 সমান। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম, যে কোনো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে কি বোঝায়, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বোঝায়, এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলতে কি বোঝায়। এই যে 3টে ফর্মুলা আমি দেখালাম, এই 3টে ফর্মুলা তোমরা বাড়িতে রেডি করবে। এর পরের ক্লাসে আমি এই লম্ববৃত্তাকার শঙ্কুর বিভিন্ন অঙ্ক দেখাবো, সেই অঙ্ক করতে কিন্তু আমার এই 3টে ফর্মুলা কাজে লাগবে। তাই তোমাদের বলছি এই 3টে ফর্মুলা তোমরা বাড়িতে দেখবে এবং ভিডিওটাও দরকার হলে আরেকবার খুব ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের পরের যে ক্লাসটি হবে অঙ্কের ক্লাস, সেই ক্লাসটি বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।